জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ব্যাপক গণধুলাই দিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে। অপরদিকে আসিফ মাহমুদকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে নিজ এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে তারই এলাকার জনগণ। এদিকে আগামী 16 ডিসেম্বরে দেশে ফিরতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তফসিল ঘোষণা মাত্রই বাংলাদেশে শুরু হবে রাজনৈতিক অঙ্গনের নতুন আরো একটি ঝড়। আওয়ামী লীগ এবার খেলা দেখিয়ে দেবে আন্তর্জাতিক কায়দায়। বাংলাদেশের নির্বাচন হলে আওয়ামী লীগ ছাড়া হতে পারবে না। ডক্টর ইউনূসের চুনকালি মাখিয়ে দেবে। চাঞ্চল্যকর তথ্য দেখবেন আওয়ামী লীগ কি এমন গোপন শক্তি দেখাচ্ছে, যার কারণে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না। প্রিয় দর্শক, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শোনো, তেল্লা চোরাও একটা পাখি আর এবারও একজন নেতা। দেখো অনুসারী আছে কিন্তু নোংরা দেখছো না। মিস্টার ফুয়াদকে আওয়ামী লীগ মানে গুপ্ত অবস্থায় আছে থাকা আওয়ামী লীগ, প্রকাশ্যে থাকা বিএনপি, দুই দল মিলা এমন অবস্থা করছে মিস্টার ফুয়াদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য সম্ভাব্য একটা সময়সীমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সামনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে। তারপরও ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় আছে বহু মানুষের। চলতি সপ্তাহে তফসিল ঘোষণা, গণভোট ও জাতীয় নির্বাচন বিবেচনায় ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ও গণভোটের তফসিল ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার। গাবতলীতে সকাল থেকে কয়েকশো মোটরসাইকেল নিয়ে মহড়া দেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। করলে শুরু হয় সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত হয় গাবতলী এলাকা। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পিছু হটেন বিএনপি নেতাকর্মীরা। আহত হন উভয় পক্ষের অন্তত 15 নেতাকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আবার তারা চাচ্ছে এই ধরনের একটা সহিংস রাজনীতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। শোনো, তেল্লা চোরাও একটা পাখি আর এবারও একজন নেতা। আমি দেখো অনুসারী আছে কিন্তু নোংরাটা দেখছো না। আজকে মোটামুটি সারা বাংলাদেশ অবাক। ব্যারিস্টার ফুয়াদকে আওয়ামী লীগ মানে গুপ্ত অবস্থায় আছে থাকা আওয়ামী লীগ, প্রকাশ্যে থাকা বিএনপি, দুই দল মিলা এমন অবস্থা করছে ব্যারিস্টার ফুয়াদ। এখান থেকে ফুয়াদ ভাইয়ের একটা জিনিস কিন্তু শিক্ষণীয়, যে থাকে না যে আপনার কাছাকাছি ক্ষমতা আছে বা মাঠটা একটু পরিষ্কার, মন যা চায় ক্যান্টনমেন্ট উড়াই দিবেন। আপনার নির্বাচনী এলাকায় আজকে আপনার যে গণধোলাইয়ের চেষ্টা করা হয়েছে, মানে মাথার টাক টোক কিন্তু প্রথমে ফাইডা যেত ফুয়াদ ভাই। দর্শক, আজকে যে ঘটনা দেখছেন আসলে ঘটনার প্রেক্ষাপটটা কিন্তু অনেকে জানেন না। কোথায় কারা এইভাবে ব্যারিস্টার ফুয়াদকে ধাওয়া দিল, আর কোন রকমে গাড়িতে উঠা মান সম্মান ইজ্জত বাঁচাইলো। বাবে লুঙ্গিটা খুলে রেখে, আমি লুঙ্গি পরে না, উনি পায়জামা পরে। আচ্ছা যাই হোক, নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছিলেন আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। এই সময় যে ভুয়া ভুয়া স্লোগান সহ আরো কিছু গালাগালির শব্দ ছিল। রবিবার দুপুর 1টার দিকে আপনার এই ঘটনা ঘটেছে। রহমতপুর, বাবুগঞ্জ, মুলাদি, হিজলা মানে এই 3টা এলাকার যে সড়ক আছে, সেই সড়কের আরিয়াল খান নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ। মানে নতুন লেতা হয়েছে তো ভিত্তিপ্রস্তরে গেছে, মনে হয় উনি দল ক্ষমতায় আছে, উনি ফান্ডিং করছে, থাকে না, মানে যাই হোক। তো এই সময় ওনার বক্তব্য ছিল কি, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে নাকি সেতুর কাজ স্থগিত ছিল। এখন স্থানীয়রা এই মুহূর্তে কারা? বিএনপি। এরপরই স্থানীয় জনগণ তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত দৌড়ে গিয়ে গাড়িতে ওঠেন এবং এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এখন কেন ছাত্রদল এই কাজ করলো? বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন আতিক ভাই, তিনি বলছেন যে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুয়াদ বাবুগঞ্জে সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন, এমনকি চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন ফুয়াদ বলেছিল। আর এমন অভিযোগ তুলে গণমাধ্যমে ফুয়াদ মন যা চায় তাই বক্তব্য দিচ্ছিল। এই ব্যাপারে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা এক হয়ে প্রতিবাদ করছি। এখন যে সাধারণ নাগরিক বলতে তো কোনো নাগরিক নাই। ব্যারিস্টার ফুয়াদ সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া, গালাগালি করা, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে মন যা চায় তাই বলা, এই যে টেলিভিশন টক শোতে এসি রুমে বৈশা পাকনা পাকনা কথা বলে, বাস্তবতা হচ্ছে এইটা যেটা আজকে ফুয়াদ পাইছে। ক্ষেতের সাক্কা খেতে তোলে লাইলে ভাঙ্গে না মুসলিম ভাইয়ের বসে ডায়লগটার বাস্তব রূপ নিশ্চয় আজকে ব্যারিস্টার ফুয়াদ দেখছে। আমার মনে হয় না আর কি আগামী দিনে আর এলাকায় যাবে। আর মুসলিম ভাইয়ের বউর আমি একটা প্রশ্ন করছিলাম, তেল্লা চোরাও পাখি ফুয়াদ নেতা, তুমি এই কথাটা কেন বললা?
তো ভাবির যে ব্যাখ্যাটা আর কি, মানে আমাদের কুমিল্লার ভাষায় ভাবির ব্যাখ্যা হইলো যে বর্তমানে এমন কতগুলো রাজনৈতিক দল দাঁড়াইছে যে এখানে একজন লোক ইকুয়াল টু একটা দল। গ্রামের একটা মেম্বারই ভোটে এরা পাশ করবে না যদি সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি প্রার্থী দেয়। এদেরকে খুঁজে পাওয়াই যাবে না। মাঠ পরিষ্কার, মন যা চায় তাই বলা যায়, ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া বলা যায়, কিন্তু পরিস্থিতি বদলাইলে সবার আগে আবারও গুপ্ত অবস্থায় গিয়া লুকাই যাবে ফুয়াদ রাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের যে কোনো দিন তাফসিল ঘোষণা হতে পারে। তারপরও ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় আছে বহু মানুষের। এরই মধ্যে সরকার অনুমোদিত দলগুলো কে কার সঙ্গে ফিরবে, কার সঙ্গে কার হবে জোট, তা নিয়ে বেঁধে আছে পাহাড় সমান গন্ডগোল। দলের ভিতরেও বিশৃঙ্খলার শেষ নেই। ভোটের মাঠে নামার প্রস্তুতি দূরের কথা, প্রধান দলগুলোতে নেমেছে নেতৃত্বের বিপর্যয়। এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে না আসা তৈরি করেছে নতুন সংকট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তোপ দাগিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের বিরুদ্ধে। তবে ঘরের ভেতরে এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় টান লাগছে বঙ্গোপসাগরের ওপার থেকে। সূত্রগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে যে আন্তর্জাতিক চাপের কথা এতদিন শোনা যাচ্ছিল সেটি খুব শিগগিরই প্রকাশ্য হতে শুরু করবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশ হওয়ার পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মনে নিতে শুরু করেছে। এনএসএস এর ওই নথি অনুযায়ী দক্ষিণ এশিয়ার চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত। আর গত 16 মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সখ্যতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশ। সূত্রগুলো বলছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি নিয়ে কৌশলগত অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে শিগগিরই স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দূত হিসেবে আসছেন বাংলাদেশে। সূত্রমতে তারপরই পাল্টে যেতে পারে দৃশ্যপট। আর তা হলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা সেটি আরো বেড়ে যাবে, ঝুলে যেতে পারে ইতিহাস সেরা নির্বাচন। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে তিনি খুবই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতেন এবং জড়িত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ মানুষ ছিলেন। বিএনপির ডাকসাইতে জাদ্রেল বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তারপরে একটা সময় দেখা গেল যে বিএনপির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল 2023 সালের দিকে। তারপরে এই পট পরিবর্তনের পরে নতুন দল করলেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে। সেই নতুন দল করার পরে এবার গ্রেপ্তারের কবলে পড়লেন। যদিও বলা হচ্ছে আটক, বলছি বরেণ্য সাংবাদিক শওকত মাহমুদের কথা, যিনি জাতীয় প্রেস ক্লাবেরও সাবেক সভাপতি। শওকত মাহমুদকে আটক করা হয়েছে। সেটাকে জিজ্ঞাসাবাদের জন্য বলা হলেও সম্ভবত সেটা গ্রেপ্তারের দিকেই যাচ্ছে, কারণ তার বিরুদ্ধে রয়েছে মামলা। মার্কিন নাগরিকের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলা, যেটা সরকার উৎখাতের ষড়যন্ত্র, ভয়াবহ অভিযোগ। কি অভিযোগ শওকত মাহমুদের বিরুদ্ধে? কেন এই ধরনের অভিযোগ ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধেও ছিল, কিন্তু ইলিয়াস কাঞ্চন এখন দেশের বাইরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকটা বলা যায়। ব্রেন ক্যান্সার হয়েছে তার আর দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। গ্রেপ্তারের সেই ব্যাপারটা ইলিয়াস কাঞ্চনের দিকে আগে যেত, কিন্তু শওকত মাহমুদ আটক হলেন। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দিনভর। শেষ পর্যন্ত কি অবস্থা সেটা আমরা হয়তো এই মুহূর্তে পরিষ্কার করতে পারবো না। চলুন জেনে দেখি শওকত মাহমুদ কিভাবে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। পট পরিবর্তন, শেখ হাসিনা সরকারের পতনের পরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন এই শওকত মাহমুদ। তাদের সরকারের পতনের পরে শওকত মাহমুদের মতো মানুষদের তো বীর বিক্রমে পথ চলার কথা, খুবই ভালো থাকার কথা, কিন্তু ভালো থাকতে পারছেন না বোধহয়। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। আজকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গণমাধ্যম বলছে তাকে গ্রেপ্তারই করা হয়েছে। শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার। সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত 20 সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত এনায়েতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই একই মামলায় এবার শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হলো। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং জনতা পার্টি, যেটা নতুন করা হয়েছে, ইলিয়াস কাঞ্চন সভাপতি এবং শওকত মাহমুদ সাধারণ সম্পাদক, সেই জনতা পার্টির শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বিকাল 4টায় বিডি নিউজ 24কে জানিয়েছেন। তার সাথে আমরা কথা বলছি। শওকত মাহমুদের ছোট ছেলে সুলতান মাহমুদ সিয়াম বিডি নিউজ 24কে জানিয়েছেন বাবাকে আমাদের আফতাবনগরের বাসার নিচ থেকে নিয়ে গেছে। তারা 12:30টার দিকে এসেছিল, আধা ঘন্টা কথা বলেছে, তারপর নিয়ে গেছে। শওকত মাহমুদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এমন প্রশ্নের উত্তরে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা আছে, আমরা যাচাই করে দেখছি। সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি। গত 20 সেপ্টেম্বর বেলা 10:30টার দিকে মিন্টো রোডে থেকে এনায়েতকে গ্রেপ্তার করা হয়। একটা গাড়িতে, প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে তিনি ঘুরছিলেন। ঘোরাঘুরির কারণ জানতে চাইলে এনায়েত কোনো উত্তর দিতে পারেনি। তখন পুলিশ তাকে হেফাজতে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে। এনায়েত করিম চৌধুরী 1988 সালে আমেরিকায় যান এবং 2004 সালে আমেরিকার পাসপোর্ট পান। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে 6 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসেন বলে পুলিশের ভাষ্য।
রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 25 এপ্রিল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে, যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক মহাসচিব আছেন শওকত মাহমুদ। এর আগে 2023 সালের 21 মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যান সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির বড় পদে অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারেননি তিনি, তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই সময় বনানীতে জাতীয় ইনসাফ কমিটি, ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস নামে একটা অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন করে নতুন সংবিধান প্রণয়ন ও তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়। তখন সংগঠনের আহ্বায়ক ফরাদ মাজার ও সদস্য সচিব হিসেবে শওকত মাহমুদ বক্তব্য দিয়েছিলেন। 2023 সালের দিকে এই ঘটনা ঘটেছিল। শওকত মাহমুদ বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ঠিকই, কিন্তু শেখ হাসিনা বিরোধী তো একটা জোরালো মুখ, শেখ হাসিনা বিরোধী অবস্থানের জন্য বেশ সমালোচিতও হয়েছিলেন শেখ হাসিনার সময় আওয়ামী লীগের দ্বারা। কিন্তু হঠাৎ করে তিনি এই সরকারের মানে বিরাগভাজন হলেন কেন, এই সরকার উৎখাতের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেলেন কেন? যে এনায়েত চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন যে তার সঙ্গে ইলিয়াস কাঞ্চন, জনতা পার্টি সহ আরও অনেকে জড়িত রয়েছে। এই জড়িত এরা কি মানে শওকত মাহমুদরা যারা একেবারে প্রকাশ্যে আওয়ামী বিরোধী রাজনীতি করেছেন, তারা কি এখন এই সরকারকে উৎখাত করছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? কিংবা এনায়েত চৌধুরী তিনি কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকার উৎখাত করছে, নাকি অন্য কোনো বাস্তবতা রয়েছে? এই রহস্য প্রকাশ করা হচ্ছে না। এই রহস্য প্রকাশ করা উচিত। যদি তারা সত্যি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করা উচিত যে পেছনে আদতে কারা রয়েছে, কারা এই সরকারকে উৎখাত করতে চায়, এই সরকারকে উৎখাত করে কারা সুবিধা আদায় করতে চায়। শওকত মাহমুদের সম্পর্ক তো আওয়ামীপন্থী সম্পর্ক হওয়ার কথা নয়। তাহলে কোন পন্থার সম্পর্কের কারণে তিনি এবার গ্রেপ্তার হলেন? কিংবা এর আগে এনায়েত চৌধুরী যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকেই বা গ্রেপ্তার করা হয়েছে কোন রহস্যের কারণে? ব্যাপারগুলো খোলাসা করলে জনগণের কাছে একটা ক্লিয়ার মেসেজ যায়, সেটা সরকারের বোধহয় কর্তব্য। কারণ জনগণের জানার অধিকার রয়েছে যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, সরকার উৎখাতের রাজনীতি কারা করছে, কারা ষড়যন্ত্র করছে, এরা কারা। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।